গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর স্কুল কম্পিউটার বিষয়ের পঞ্চম অধ্যায় মাইক্রোসফট এক্সেল 2007 পড়াচ্ছিলাম। এর আগের অনলাইন ক্লাসে আমি মাইক্রোসফট এক্সেলের উইন্ডো বিভিন্ন অংশ চিত্রসহ পরিচিতি এবং তার ব্যাখ্যা করেছিলাম। আজকে চলো আমরা তারপরে যে বিষয়গুলো আছে এক্সেল ওয়ার্কবুক সম্বন্ধীয় সেই বিষয়গুলো নিয়ে ক্লাস শুরু করি। আশা করি তোমরা প্রত্যেকেই আমার অনলাইন ক্লাস দেখছো এবং বাড়িতে ঘরে বসে পড়াশোনা করছো। তাহলে এসো আমরা এবার ক্লাস শুরু করি। আজকের ক্লাসের প্রথম বিষয় হলো ওয়ার্কবুক তৈরি করা। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন করার পর একটি ওয়ার্কবুক তৈরি করি সেটা একটি চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিই। মাইক্রোসফট এক্সেল কম্পিউটারে চালু করার পর দেখো এই রকম একটি উইন্ডো তোমরা দেখতে পাবে, যে উইন্ডো সম্পর্কে আগেই ব্যাখ্যা করেছি। যার টাইটেল বারে দেখো বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা আছে। এই ওয়ার্কবুকে প্রয়োজনীয় কাজ সেরে ফেলার পর যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে কি হবে, উক্ত ফাইলটি কম্পিউটার ডিস্কে সেভ হয়ে যাবে বা সঞ্চিত হয়ে যাবে। এবারে এই ফাইলটিকে ক্লোজ বাটনে ক্লিক করলে, এখানে দেখো বাটনগুলো দেওয়া আছে, উপরে একটি ক্লোজ বাটন, নিচে একটি ক্লোজ বাটন। আমরা যদি নিচের ক্লোজ বাটনে মাউস নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে আমরা যে উইন্ডোটি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো সেই উইন্ডোটি এবার আমরা স্ক্রিনে দেখে নেব। ক্লোজ বাটনে ক্লিক করার পর আমরা এই রকম একটি ব্ল্যাঙ্ক উইন্ডো দেখতে পাবো। সেই ব্ল্যাঙ্ক উইন্ডোতে আমরা একাধিক ওয়ার্কবুক তৈরি করে প্রত্যেকটিতে যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আলাদা আলাদা ফাইল হিসাবে কম্পিউটার ডিস্কে আমরা সংরক্ষণ করতে পারবো। তাহলে আমরা এবারে দেখো নিউ ওয়ার্কবুক কিভাবে আমরা কম্পিউটার স্ক্রিনে তৈরি করব। যে উইন্ডোটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো অফিস বাটনের একটি লোগো দেখা যাচ্ছে, যেটা মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি নিজস্ব লোগো। তো এই বাটনে আমি যদি মাউস নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে আমরা একটি নিউ ওয়ার্কবুক নামক ডায়লগ বক্স দেখতে পাবো। সেই নিউ ওয়ার্কবুক ডায়লগ বক্স থেকেই আমরা নতুন ওয়ার্কবুক মনিটর স্ক্রিনে সচল করতে পারবো। এবারে এসো আমরা দেখে নিই তার চিত্রটি কেমন স্ক্রিনে দেখাবে। অফিস বাটনে ক্লিক করে নিউ যে ওয়ার্কবুক সেই ওয়ার্কবুকের ডায়লগ বক্সটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে দেখো দ্বিতীয় যে অপশন এই ডায়লগ বক্সে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট। এখানে ক্লিক করলে পাশেই ফাঁকা জায়গায় ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট বলে একটি বাটন আমরা দেখতে পাবো এবং সেই বাটনে মাউস ক্লিক করতে হবে, যেটা এখানে আগে থেকে রিভার্স হয়ে সিলেক্ট করাই আছে। এরপর আমাকে কি করতে হবে, ক্রিয়েট বাটনে মাউস ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে মাউস ক্লিক করার পরেই আমরা একটি নতুন ওয়ার্কবুক মনিটর স্ক্রিনে সচল অবস্থায় পেয়ে যাব। এই হচ্ছে অফিস বাটন থেকে নতুন ওয়ার্কবুক তৈরি করার পদ্ধতি। ওয়ার্কবুক সেভ করার পদ্ধতি এবারে আমরা বুঝে নেব। আমরা যে ওয়ার্কবুকটি নতুন তৈরি করলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই ওয়ার্কবুকে বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করার পর কিভাবে সেই ওয়ার্কবুকটিকে একটি ফাইল হিসাবে আমরা কম্পিউটার ডিস্কে সেভ করব সেগুলো এবার চিত্রের মাধ্যমে বুঝে নেব। এক্সেল ওয়ার্কবুকের ওয়ার্কশিটে আমরা প্রয়োজনীয় কাজ করার পর অফিস বাটন থেকে, আগে যে অফিস বাটন তোমাদের দেখালাম চিত্রে, সেই অফিস বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে একটি সেভ অ্যাজ নামক অপশন দেখতে পাবো, সেভ অথবা সেভ অ্যাজ। তো এরকম সেভ অথবা সেভ অ্যাজ বাটনে ক্লিক করার পর দেখো সেভ অ্যাজ ডায়লগ বক্স তোমাদের স্ক্রিনে আমরা দেখিয়েছি। তো সেই সেভ অ্যাজ ডায়লগ বক্স কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। এই সেভ অ্যাজ ডায়লগ বক্সের নিচের দিকে দেখো ফাইল নেম লেখা আছে। এই ফাইল নেমের জায়গায় আমাকে নিজের ইচ্ছা মতো এই ব্ল্যাঙ্ক সাদা জায়গাটায় নিজের ইচ্ছা মতো কিবোর্ড থেকে টাইপ করে
নাম দিতে হবে। সেই নামটা যদি আমি মাই প্রজেক্ট ধরি, মনে করো মাই প্রজেক্ট বা মডেল প্রজেক্ট বলে আমি কিবোর্ড থেকে টাইপ করলাম। টাইপ করার পর এই ডায়লগ বক্সের এখানে যে দেখানো হয়েছে সেভ বাটন, সেই সেভ বাটনে মাউস ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমার প্রজেক্টটি বা আমার ওয়ার্কবুকের ওয়ার্কশিটে লেখা বিভিন্ন তথ্য আকারে সেই ফাইলটি সেভ হয়ে যাবে। কি নাম দিয়ে, আমি যে মাই প্রজেক্ট নাম দিয়েছিলাম বা মডেল প্রজেক্ট নাম দিয়েছিলাম সেই নাম দিয়ে কিন্তু এখানে আমি ফাইলটিকে সেভ করতে পারবো। তো সেভটা কোথায় হবে? বাই ডিফল্ট ডকুমেন্টস নামক ফোল্ডারের মধ্যে এই সমস্ত তথ্যগুলো কম্পিউটার সেভ করে। যদি আমি আদার্স জায়গায় সেভ করতে চাই, আদার দেন ডকুমেন্টে যদি আমি সেভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এইখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। এখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে কি হবে, আমরা ডকুমেন্টস ছাড়া কম্পিউটারে যে কোনো অন্য ড্রাইভে আমার ফাইলটি, যেটা আমি মডেল প্রজেক্ট বা মাই প্রজেক্ট নাম দিয়েছি, সেভ করতে পারবো। এই হচ্ছে সেভ করার বিষয়বস্তু। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সেভ করা ফাইলের নাম আমি যেটা দেব সেটা হচ্ছে প্রাইমারি নেম। তোমরা ক্লাস 7-এ পড়েছিলে ফাইল নেমে দুটো অংশ, একটা প্রাইমারি নেম, একটা এক্সটেনশন নেম। এখানে বিষয়টি মনে রাখতে হবে যে মাইক্রোসফট এক্সেল 2007-এ যখন আমরা কোনো ফাইলকে নিজের নাম দিয়ে সেভ করব, তখন সেই ফাইলের সঙ্গে .xls বলে, দেখো এইখানে .xlsx 2007 মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন ফাইল নেম। তাহলে আমরা যে কোনো ফাইল সেভ করলে আমার নামের সাথে এরকম .xlsx নামক ডকুমেন্ট ফোল্ডারে সেভ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে। এবারে আসছি আমরা ওয়ার্কবুক খোলার পদ্ধতি। কম্পিউটারে আগে থেকে সেভ করে রাখা আছে এইরকম এক্সেল ফাইল যদি আমি খুলতে চাই কম্পিউটার স্ক্রিনে, তাহলে আমরা কি পদ্ধতিতে এটা করব বুঝে নাও। দেখো, মাইক্রোসফট এক্সেল উইন্ডোর যে অফিস বাটন, এই অফিস বাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অফিস বাটন থেকেই আমরা নতুন কোনো ওয়ার্কবুক বা কম্পিউটার আগে থেকে সেভ করে রাখা আছে এরকম কোনো ওয়ার্কবুক আমরা খুলতে পারি। তাহলে এই অফিস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে আমরা একটি অপশন পাবো যেটার নাম হচ্ছে ওপেন। ওপেন মানে যেহেতু খোলা, সেই জন্য আমরা এই ওপেন বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে CTRL অর্থাৎ কন্ট্রোল প্লাস ও বাটন একসঙ্গে প্রেস করব। বোঝা গেল? অফিস বাটন থেকে ওপেন তালিকায় অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলের সঙ্গে ও এই দুটি কি একসঙ্গে চাপবো। চাপার পর আমরা ওপেন নামক একটি ডায়লগ বক্স দেখতে পাবো। এইরকম একটি ওপেন নামক ডায়লগ বক্স কম্পিউটার মনিটর স্ক্রিনে প্রদর্শিত হবে। যদি ফাইলটি কোনো ড্রাইভে সঞ্চিত থাকে তাহলে আমাকে কি করতে হবে, লুক ইন এই যে লুক ইন এর যে ড্রপ ডাউন অ্যারো, সেই ড্রপ ডাউন অ্যারোতে মাউস ক্লিক করতে হবে। মাউস ক্লিক করলে কি হবে, নির্দিষ্ট CDE ড্রাইভ ইত্যাদিগুলো এই ডায়লগ বক্সে প্রদর্শিত হবে। এরপর যে ফাইলটি আমি ওপেন করতে চাইছি সেই ফাইলের যেতে হবে ড্রাইভের মধ্যে, C ড্রাইভ হোক, E ড্রাইভ হোক বা F ড্রাইভ হোক, অথবা ফাইল নামের উপর আমাকে ডবল ক্লিক করতে হবে। এখানে দেখো কিছু ফাইল বা ফোল্ডারের নাম প্রদর্শিত আছে। আমি যদি এই ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই ফাইলের গায়ে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আমাকে পরপর ডাবল ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দুবার ক্লিক করাকে ডাবল ক্লিক বলে, এটা তোমরা সবাই ছোট থেকেই পড়ে আসছো 5 থেকে। ডাবল ক্লিক করতে হবে অথবা সিঙ্গেল ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপতে হবে, অথবা রাইট ক্লিক করে ওপেন অপশন থেকে ক্লিক করতে হবে। তাহলেই কি হবে, নির্দিষ্ট ফাইলটি যেটা আগে থেকে কম্পিউটারে সেভ করা আছে সেই ফাইলটি কম্পিউটার স্ক্রিনে একটি ওয়ার্কবুক আকারে ওপেন করা যাবে। মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কবুক, সেই ওয়ার্কবুকের ওয়ার্কশিটের মধ্যে আমরা বিভিন্ন ডেটা এন্ট্রি করতে পারি। এবারে আমাদের বিষয় হচ্ছে ওয়ার্কশিটে ডেটা এন্ট্রি। ওয়ার্কশিটের কোথায় আমরা ডেটা এন্ট্রি করি, এক একটি সেলে। তাহলে সেল কাকে বলে তোমরা আগেই জেনেছো। মাইক্রোসফট
ওয়ার্ডে বলা হয়েছিল সংজ্ঞাটা, এখানেও তাই। ওয়ার্কশিটের রো এবং কলামের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে বলা হয় সেল। এই সেলে আমরা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করতে পারি। যে ধরনের ডেটা এন্ট্রি আমরা করতে পারি সেইগুলো হলো 4 ধরনের। তাহলে আমরা এবার দেখে নেব 4 ধরনের ডেটা এন্ট্রি গুলো কি কি। সাধারণত যে 4 প্রকারের ডেটা আমরা এন্ট্রি করতে পারি মাইক্রোসফট ওয়ার্কশিটের সেলে, সেটা হচ্ছে, প্রথম প্রকার হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে তোমরা সবাই জানো ইংরাজি বর্ণমালা, নেম, রোল নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে নিউমেরিক সংখ্যা। নিউমেরিক সংখ্যা বলতে 0 থেকে 9 পর্যন্ত, যেমন 322, 2402 ইত্যাদি, এরকম সংখ্যা দ্বারা যেগুলো গঠিত হয়। 3 নম্বর হচ্ছে ফর্মুলা বা সূত্র। বিভিন্ন ধরনের গাণিতিক সূত্র আমরা ব্যবহার করতে পারি, যেমন বিভিন্ন যে সেল অ্যাড্রেস A1, B1, C1 ইত্যাদি, সেইগুলোকে যদি আমি একসঙ্গে যোগ করি প্লাস প্লাস দিয়ে A1 প্লাস B1 প্লাস C1, তাহলে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা। নেক্সট হচ্ছে ফাংশন। ওয়ার্কশিটে কার্যক্রম এমন ফাংশন, যে ফাংশন দ্বারা আমরা খুব সহজেই কোনো জটিল সমস্যার সমাধান করতে পারি। সেই ফাংশনগুলো, ফর্মুলাগুলো তোমরা অবশ্যই পরের ক্লাসে, এই চ্যাপ্টারটি আছে, তোমরা আস্তে আস্তে সবগুলোই জানতে পারবে, বুঝতে পারবে। তো ফাংশনের ক্ষেত্রে আমরা সাম, অ্যাভারেজ, ডিভিশন, রাউন্ড অফ এগুলো ব্যবহার করে থাকি। এগুলো আমরা যখন পরবর্তীকালে ক্লাসে উদাহরণ সহ বুঝিয়ে দেব, তখন তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারবে। ওয়ার্কশিটে কোনো ডেটা এন্ট্রির পর প্রয়োজন হলে আমরা এক বা একাধিক রো বা কলাম যুক্ত করতে পারি, আবার মুছেও ফেলতে পারি। তাহলে মাইক্রোসফট এক্সেল 2007-এ নতুন রো এবং নতুন কলাম যুক্ত করার কিছু পদ্ধতি আছে। আমরা এই পদ্ধতিটা এবার বুঝে নেব যে ওয়ার্কশিটে নতুন রো এবং কলাম কিভাবে যুক্ত করা যায়। পরবর্তীকালে আমরা যুক্ত যেমন করতে পারছি, পরবর্তী ক্লাসে বা পরবর্তী বিষয়ে আমরা রো এবং কলাম কিভাবে মুছে ফেলতে পারি সেটাও আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমরা আসি রো যুক্ত করা, কিভাবে রো যুক্ত করতে হয়। ওয়ার্কশিটে যে স্থানে আমি রো ইনসার্ট করব সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এইভাবে রো তৈরির জন্য 3 নম্বর রোকে আমি সিলেক্ট করে নিয়েছি। এইভাবে রোকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নেওয়ার পর দেখো যে রিবনগুলো আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাজ, ডেটা, রিভিউ এবং ভিউ। তো হোম রিবনের আমাকে যেতে হবে সেলস কমান্ড গ্রুপে। এই সেলস কমান্ড গ্রুপে গিয়ে ইনসার্ট বাটনের যে ড্রপ ডাউন অ্যারো আমরা দেখতে পাচ্ছি, সেই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা একটি তালিকা দেখতে পাবো। সেই তালিকাটা এবার আমরা বুঝে নেব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর আমরা একটি তালিকা পেয়েছি। দেখো এই তালিকায় যে হলুদ রঙের অপশনটি আছে ইনসার্ট সিট রোজ, এই ইনসার্ট সিট রোজে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আগের ছবিতে যে দেখেছিলে 3 নম্বর রো আমি সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পর এই সমস্ত কাজ করলাম, তাহলে আমরা নতুন একটি রো যুক্ত করতে পারবো। এবং যুক্তটা কোথায় হবে সেটা দেখে নাও। এই ছবিতে লক্ষ্য করো আমরা 3 নম্বর রো সিলেক্ট করেছিলাম, তাহলে আমি যখন ইনসার্ট সিট রোয়ে ক্লিক করলাম তখন কি দেখা গেল, 2 এবং 4 নম্বর রোয়ের মাঝখানে একটি নতুন রো তৈরি হয়ে গেল। আগেরটা কিন্তু রাজা তারপর জয় নামটি ছিল, মাঝখানে কোনো ফাঁকা জায়গা ছিল না। এটা করার পর কি হলো, 3 নম্বর রোটি মাঝখানে নতুন ভাবে যুক্ত হয়ে গেল। এই হচ্ছে ওয়ার্কশিটে নতুন কোনো রো যুক্ত করার পদ্ধতি। একই রকম ভাবে আমরা কলাম যুক্ত করার পদ্ধতিটি চিত্রের মাধ্যমে বুঝে নেব। দেখো নতুন কলাম যুক্ত করার জন্য দেখো পাশাপাশি দুটো কলাম আছে, এ এবং বি। তাহলে আমি বি কলামটিকে সিলেক্ট করেছি। রো কলামের এই হেডে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে কলামগুলো সিলেক্ট করা যাবে। তাহলে আগের নিয়ম অনুযায়ী হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে আসতে হবে। সেলস কমান্ড গ্রুপে এসে সেই ইনসার্ট নামক যে বাটনটি আছে তার ড্রপডাউন তালিকায় ক্লিক করতে হবে। দেখো
ওই ইনসার্ট বাটনের যে ড্রপ ডাউন অ্যারো সেখানে ক্লিক করলে আগের মতোই ইনসার্ট সিট রোজের পরিবর্তে ইনসার্ট সিট কলামস নামক একটি অপশন আমরা দেখতে পাবো। তারপর আমাকে কি করতে হবে, এখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। মাউস ক্লিক করার পর আমরা যে চিত্রটি দেখতে পাবো, অর্থাৎ এ এবং বি এর ডান দিকে একটি নতুন কলাম যুক্ত হবে, সেই চিত্রটা আমরা এবার দেখে নেব। ইনসার্ট সিট কলামসে ক্লিক করার ফলে কি হলো দেখো, এ বি দুটো কলাম ছিল, আমি বি কলামকে সিলেক্ট করে এই সমস্ত কাজগুলো করেছিলাম বলে সি নামক একটি নতুন কলাম যুক্ত হলো। কিন্তু এখানে একটা বিষয়, বি এর যে ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু সি কলামে চলে গেল এবং বি কলামটি নতুন করে ফাঁকা কলাম সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল, তার মানে এখানে কি আমরা বুঝতে পারলাম, এ বি দুটো কলাম ছিল, এ এবং সি এর মাঝখানে বি নামক নতুন কলাম যুক্ত হলো এবং বি এর সমস্ত ডেটা কিন্তু ডান দিকে সি কলামে চলে গেল। এই হচ্ছে নতুন কলাম যুক্ত করার বিষয়। রো এবং কলাম যুক্ত করার বিকল্প পদ্ধতিও আছে। সেই বিকল্প পদ্ধতিটি কি, এবারে আমরা সেটা বুঝে নেব। দেখো, কোনো ওয়ার্কশিটে রো এবং কলাম সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে একটি মিনি টুলবার প্রদর্শিত হবে এবং সেই মিনি টুলবারে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট ক্লিক করলে আমরা যদি রো যুক্ত করতে চাই তাহলে আমি রোয়ে ক্লিক করব, আর যদি কলাম যুক্ত করতে চাই তাহলে কলাম যুক্ত করব। তাহলে একই রকম ভাবে নতুন ভাবে রো এবং কলাম যুক্ত হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট পদ্ধতি। রো অথবা কলাম সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ইকুয়াল টু চিহ্ন একসঙ্গে তিনটে চাপি, বোঝা গেল, কন্ট্রোল শিফট এবং ইকুয়াল টু চিহ্ন সমান চিহ্ন যদি আমি একসঙ্গে চাপি তাহলে রো এবং কলাম সিলেক্ট করা অবস্থায় যেখানে রো সিলেক্ট করা আছে অথবা যেখানে কলাম সিলেক্ট করা আছে সেই স্থানে নতুন রো এবং নতুন কলাম যথাক্রমে ইনসার্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট পদ্ধতিতে নতুন রো এবং কলাম সিলেক্ট করার পদ্ধতি। অবশ্যই এই শর্টকাট পদ্ধতিটা তোমাদের মনে রাখতে হবে, শিফট কন্ট্রোল ইকুয়াল টু তিনটে একসঙ্গে চাপতে হবে। এতক্ষণ আমরা জানলাম এক বা একাধিক রো বা কলাম কিভাবে যুক্ত করা যায়, কিন্তু এখন আমরা জেনে নেব এক বা একাধিক সেল যুক্ত করার কি পদ্ধতি আছে। অনেক সময় দেখা যায় সেলে ডেটা এন্ট্রি করার পর একাধিক সেল ডান দিক বাম দিক ওপর অথবা নিচের দিকে যুক্ত করার প্রয়োজন হয়। তখন আমরা কি করব, বুঝে নাও বিষয়টি। যে স্থানে সেল যুক্ত করতে হবে সেই স্থানে এক বা একাধিক সেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আগে যে হোম রিবন দেখিয়েছিলাম সেই হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে যেতে হবে। ইনসার্ট বাটনের যে ড্রপ ডাউন অ্যারোটা আছে সেই অ্যারোটা ক্লিক করলে আমরা একটি তালিকা প্রদর্শিত হতে দেখব, অথবা আমরা কিবোর্ড থেকে একই রকম ভাবে আগের মতোই কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়াল টু চিহ্ন একসঙ্গে চাপবো। তো ইনসার্ট ডায়লগ বক্স যখন প্রদর্শিত হবে তখন ইনসার্ট সেলস, এই ইনসার্ট থেকে ইনসার্ট সেলস হলুদ রঙের অপশনটাকে ক্লিক করলে আমরা ইনসার্ট বলে একটি ডায়লগ বক্স কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো এবং সেই ডায়লগ বক্স থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো সিলেক্ট করতে পারবো। এবারে চলো আমরা দেখে নিই ইনসার্ট ডায়লগ বক্সে কি কি অপশনের দ্বারা আমরা কোন ধরনের কাজ সম্পূর্ণ করতে পারি। স্ক্রিনে প্রদর্শিত এই হলো ইনসার্ট ডায়লগ বক্স। এই ইনসার্ট ডায়লগ বক্সের দেখো চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে শিফট সেলস রাইট, রেডিও বাটন, এই গোল গোলগুলোকে রেডিও বাটন বলে, এইগুলো প্রত্যেকটি এক একটি হচ্ছে রেডিও বাটন। তাহলে প্রথম যে অপশন শিফট সেলস রাইট, এই রেডিও বাটনে যদি আমি ওকে বাটনে ক্লিক করি সিলেক্ট করার পর তাহলে কি হবে, সিলেক্ট করা সেল বা সেলগুলি ডান দিকে সরে যাবে। দ্বিতীয় শিফট সেলস ডাউন, এই রেডিও বাটনে সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করার ফলে কি হবে, সিলেক্ট করা সেলের স্থানে ফাঁকা সেল যুক্ত হবে। 3 নম্বর কি এন্টায়ার রো, এই রেডিও বাটনে সিলেক্ট করার পর যদি আমি ওকে বাটনে মাউস নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে কি হবে,
সেই সেলের জায়গায় নতুন সেল যুক্ত হবে এবং সিলেক্ট করা সেলগুলি নিচের দিকে নেমে যাবে। 4 নম্বর অপশন হচ্ছে এন্টায়ার কলাম। এই বাটনে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলে নতুন কলাম যুক্ত হবে এবং সিলেক্ট করা সেল কলাম সহ ডান দিকে সরে যাবে। এই হচ্ছে এক বা একাধিক সেল যুক্ত করার পদ্ধতি এবং ইনসার্ট অপশন থেকে আমরা কোন দিকে সেল যুক্ত করব সেই বিষয়গুলো এই 4টে অপশন থেকে আমরা বেছে নিতে পারবো। যদি না করতে চাই তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করব। আমরা যেমন এতক্ষণ ওয়ার্কশিটে রো এবং কলাম যুক্ত করার পদ্ধতি জানলাম, এবারে একই রকম পদ্ধতিতে যদি অপ্রয়োজনীয় রো বা কলামকে মুছে ফেলতে চাই তাহলে ওয়ার্কশিট থেকে আমরা সেইগুলো কিভাবে করতে পারি, অর্থাৎ রো এবং কলামগুলোকে কিভাবে মুছে ফেলতে পারি, যথাক্রমে এই বিষয়গুলো এবারে আমরা বুঝে নেব। এখানে দেখো, রো মুছে ফেলার জন্য 3 নম্বর রোকে সিলেক্ট করা হয়েছে এবং সিলেক্ট করার পর আমি আগের মতো যে হোম রিবন দেখালাম সেই হোম রিবনের তালিকায় যেতে হবে ডিলিট অপশনে। ডিলিট অপশনে যাওয়ার পর আমরা 4টি প্রদর্শিত তালিকা দেখতে পাবো। সেগুলি হলো, কাজটি করার আগে প্রথমে যেটা করতে হবে সেটি হলো রো বা কলামগুলো যেটা আমি মুছতে চাই সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই দেখছো রিবনগুলো, সেই রিবনের যে হোম রিবন, সেই হোম রিবনের আমরা কি করব, সেলস কমান্ড গ্রুপে চলে আসব। সেলস কমান্ড গ্রুপে আগে যেমন আমি যুক্ত করেছিলাম বলে ইনসার্টে ক্লিক করেছিলাম, এবারে আমরা কি করব, মুছে ফেলার জন্য ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পর আমরা কি দেখতে পাবো এবারে বুঝে নিই। দেখো, ডিলিট সিট রো, এই 4টি তালিকার মধ্যে আমরা যেখানে হলুদ রঙের দেখতে পাচ্ছ সিলেকশন করা আছে সেখানে মাউস নিয়ে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। মাউস নিয়ে গিয়ে ক্লিক করার পর আমরা কি দেখতে পাবো, আগে যে চিত্রটা তোমরা দেখতে পেলে 3 নম্বর রো জয় 241 মার্কস পেয়েছিল, এরকম একটি ডেটা এন্ট্রি করা ছিল। এবারে দেখা যাবে ডিলিট সিট রোজে ক্লিক করার পরে পরে এই রোটি আর আমরা ওয়ার্কশিটে দেখতে পাচ্ছি না। এবার আমরা চিত্রটা দেখে বুঝে নেব। এবারে এই চিত্রটিতে দেখো, দুটো কলাম যথাক্রমে এ বিতে যে রো গুলো আছে, রাজা, দীপ, বিনয়। আগের যে চিত্র ছিল সেই চিত্রে 3 নম্বর রোয়ে জয় নামে এন্ট্রি করা ছিল, কিন্তু আমি যখনই ডিলিট অপশন থেকে ডিলিট সিট রোজ অপশনে ক্লিক করলাম তখনই কি হলো, 3 নম্বর যে রো জয় সেটা ডিলিট হয়ে গেল এবং 4 নম্বর রোটা 5 নম্বর রোটা যথাক্রমে ওপর দিকে উঠে গেল, অর্থাৎ 5 নম্বর রোটা চলে আসলো 4 নম্বরের জায়গায়, 4 নম্বর রো চলে আসলো 3 নম্বরের জায়গায় এবং 3 নম্বর রোটা আউট হয়ে গেল, মুছে গেল। তাহলে আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি যে রোটি সিলেকশন করা থাকবে ডিলিট সিট রোজ অপশনে ক্লিক করার ফলে সেই রোটি মুছে যাবে এবং নিচের রো গুলো যথাক্রমে একটা একটা করে উপরে উঠে আসবে। এইভাবে আমরা কোনো ওয়ার্কশিটের রোকে মুছে ফেলতে পারি। রোয়ের মতো আমরা কোনো ওয়ার্কশিট থেকে কলামও মুছে ফেলতে পারি যেগুলোর আমাদের প্রয়োজন নেই। তাহলে সেটা করার জন্য আমাকে একই রকম পদ্ধতিতে যেতে হবে, সেই পদ্ধতিটা আমরা বুঝে নিই। কোনো ওয়ার্কশিট থেকে কলাম বা কলামগুলি মুছে ফেলার জন্য দেখো এখানে আছে এ বি সি 3টে কলাম। তাহলে সি কলামটিকে মনে করো আমি মুছে ফেলতে চাই, তাহলে সেই সি কলামটিকে এখানে প্রথমে সিলেক্ট করা হয়েছে। এবারে সিলেক্ট করার পর আমাকে আবার যেতে হবে হোম রিবনের ক্ষেত্রে। সিলেকশন করার পর আগের মতোই দেখো আমরা হোম রিবন থেকে সেলস কমান্ড গ্রুপে গিয়ে এখানে সেলস কমান্ড গ্রুপ, এই সেলস কমান্ড গ্রুপে গিয়ে ডিলিট নামক বাটনে মাউস ক্লিক করতে হবে। ডিলিট বাটনে মাউস ক্লিক করলে আমরা একটি প্রাপ্ত তালিকা পাবো, সেই প্রাপ্ত তালিকা থেকে আমরা প্রয়োজনীয় কাজটি করতে পারবো। তাহলে এবারে এসো আমরা প্রাপ্ত তালিকায় কি কি অপশন আছে সেটা দেখে নিই কলাম মুছে ফেলার জন্য। এটিই হলো ডিলিট
বাটনের সেই প্রাপ্ত তালিকা, সেই প্রাপ্ত তালিকার 3 নম্বর অপশন দেখো আছে হলুদ রঙের, ডিলিট সিট কলামস। এই ডিলিট সিট কলামসে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে আমরা কি দেখতে পাবো, এ বি সি যে 3টি কলাম ছিল সেই সি কলামটি আর এখানে নেই। শুধুমাত্র দেখো এ এবং বি কলাম দুটি রয়েছে, সি যে কলাম ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আমরা 3 নম্বর অপশন ডিলিট সিট কলামসে মাউস ক্লিক করার ফলে। তাহলে আমরা দেখলাম এইভাবে অপ্রয়োজনীয় রো এবং কলামগুলোকে কোনো ওয়ার্কশিট থেকে আমরা মুছে ফেলতে পারি। এছাড়াও বিকল্প কিছু পদ্ধতি আছে, সেই বিকল্প পদ্ধতিগুলো এবারে আমরা বুঝে নেব। বিকল্প পদ্ধতিগুলি হলো, প্রথমটা আমি বলে নিই। প্রথমে কোনো রো সিলেক্ট করা অবস্থায়, রো অথবা কলাম দুটোর ক্ষেত্রে হতে পারে, সিলেক্ট করা অবস্থায় যদি রাইট মাউস বাটন ক্লিক করা হয় তাহলে একটি মিনি টুলবার অ্যাপিয়ার হবে। সেই মিনি টুলবারে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ডিলিট অপশনে ক্লিক করার ফলেই সিলেক্টেড রো এবং কলাম আমরা মুছে ফেলতে পারবো। এছাড়াও আমরা কিবোর্ড থেকে এই কাজটি করতে পারি। কিবোর্ড থেকে যদি আমি কোনো রো এবং কলাম মুছে ফেলতে চাই তাহলে আমাকে আগের পদ্ধতির মতোই যে রো বা কলাম আমি মুছে ফেলবো সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং তার সঙ্গে বিয়োগ চিহ্ন যে কিটা আছে সেটা একসঙ্গে চাপতে হবে, অর্থাৎ কন্ট্রোল মাইনাস। এই দুটো কি চাপলে কি হবে, আমরা দেখতে পাবো ওয়ার্কশিট থেকে সিলেক্টেড রো অথবা সিলেক্টেড কলাম দুটোকেই আমরা মুছে ফেলতে পারছি। তাহলে এইগুলো হলো ওয়ার্কশিট থেকে কলাম এবং রো মুছে ফেলার বিভিন্ন পদ্ধতি। এই সমস্ত বিষয়গুলো আমি যতদূর সম্ভব চিত্র আকারে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করলাম অনলাইন ক্লাসে। তো তোমরা বই থেকে সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে, ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে। কোনো রকম অসুবিধা হলে তোমরা আবার আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে বসেই পড়াশোনা করছো। সকলকে ধন্যবাদ।